ভাবো, একটা সকাল কলকাতার মানুষ ঘুম থেকে উঠেছিল ঠিক অন্য দিনের মতোই, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই শহরের রাস্তায় পড়ে থাকতে শুরু করল লাশ। আগুনে জ্বলতে লাগলো দোকান। মানুষ নিজের পাশের মানুষটাকেই চিনতে পারছিল না, সে বন্ধু না শত্রু। আর মাত্র 4 দিনের মধ্যে কলকাতা হয়ে উঠেছিল যুদ্ধক্ষেত্র। এই ঘটনাটার নাম ডাইরেক্ট অ্যাকশন ডে, 16ই আগস্ট 1946। এই 4 দিন শুধু একটা দাঙ্গা ছিল না, এই 4 দিন ভারতের ইতিহাস বদলে দিয়েছিল। আর অনেক ইতিহাসবিদ বলেন, এই 4 দিন না হলে হয়তো দেশ ভাগও হতো না। আজ আমরা জানব কেন শুরু হয়েছিল এই দাঙ্গা, কারা এর পেছনে ছিল, কিভাবে 4 দিনের মধ্যে হাজার হাজার মানুষ মারা গেল, আর কেন আজও এই ঘটনার পুরো সত্যিটা সামনে আসেনি। 1946 সালের কলকাতা ছিল ব্রিটিশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটি। কলকাতা ছিল ব্যবসার বড় কেন্দ্র, রাজনৈতিক আন্দোলনের বড় জায়গা এবং পূর্ব ভারতের খুব গুরুত্বপূর্ণ প্রশাসনিক শহর। কিন্তু বাইরে থেকে শহরটা শান্ত দেখালেও ভেতরে ভেতরে জমতে শুরু করেছিল ভয়ঙ্কর উত্তেজনা। কারণ তখন ভারত স্বাধীন হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু একটা বড় প্রশ্ন সামনে ছিল, ভারত এক থাকবে না 2 ভাগ হয়ে যাবে? এই প্রশ্নটাই ধীরে ধীরে কলকাতাকে ঠেলে দিচ্ছিল বড় সংঘর্ষের দিকে। 1946 সালে ব্রিটিশ সরকার একটা পরিকল্পনা করে। এই পরিকল্পনার নাম ছিল ক্যাবিনেট মিশন প্ল্যান। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল ভারতকে একসাথে রাখা। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই পরিকল্পনা মানতে রাজি হয়েছিল, কিন্তু অল ইন্ডিয়া মুসলিম লীগ সন্তুষ্ট হয়নি। তারা আলাদা দেশ চাইছিল, পাকিস্তান। মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্না বুঝতে পারছিলেন চাপ না দিলে আলাদা দেশ পাওয়া কঠিন হবে। তখন তিনি একটা বড় আন্দোলনের ডাক দেন। এই আন্দোলনের নাম ডাইরেক্ট অ্যাকশন ডে। তারিখ ঠিক করা হয় 16ই আগস্ট 1946। এই দিনের উদ্দেশ্য ছিল শক্তি দেখানো। কিন্তু প্রশ্ন হল, এই আন্দোলনের জন্য কলকাতাকেই কেন বেছে নেওয়া হলো? কারণ তখন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হুসেন শাহিদ সোহরাওয়ার্দী। তিনি মুসলিম লীগের নেতা ছিলেন। তার সরকার তখন কলকাতার দায়িত্বে ছিল। 16ই আগস্ট দিনটিকে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। এর ফলে অফিস বন্ধ ছিল, অনেক জায়গায় পুলিশও কম ছিল, আর হাজার হাজার মানুষ মিছিলে যোগ দিতে বেরিয়ে পড়ে। শাহিদ মিনারের সামনে বড় জমায়েত হওয়ার কথা ছিল, কিন্তু কেউ ভাবেনি এই জমায়েত কয়েক ঘন্টার মধ্যেই ভয়ঙ্কর সংঘর্ষে বদলে যাবে। 16ই আগস্ট 1946 সকাল থেকেই কলকাতার পরিবেশ অন্য দিনের মতো ছিল না। কারণ আগের দিন থেকেই ঘোষণা করা হয়েছিল এদিন বড় মিছিল হবে। অনেক দোকান খোলেনি, অনেক অফিসও বন্ধ ছিল। হাজার হাজার মানুষ সকাল থেকেই রাস্তায় বেরিয়ে পড়েছিল। মুসলিম লীগের ডাকে বড় জমায়েত হচ্ছিল শাহিদ মিনারের কাছে। শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল আসতে শুরু করে। সকাল যত এগোতে থাকে ভিড় তত বাড়তে থাকে। দুপুরের দিকে শাহিদ মিনারের কাছে বিশাল জমায়েত হয়। এই সময় শহরের অনেক জায়গায় কয়েক ঘন্টার জন্য যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। সমস্যা শুরু হয় তখনই যখন শহরের কিছু জায়গায় ছোট ছোট ঝামেলা শুরু হয়। কোথাও দোকান বন্ধ করতে চাপ দেওয়া হচ্ছিল, কোথাও তর্ক শুরু হচ্ছিল। এই তর্ক ধীরে ধীরে মারামারিতে বদলে যায়। সকাল প্রায় 10টার সময় শহরের কয়েকটা এলাকায় প্রথম বড় সংঘর্ষের খবর আসে। কিছু জায়গায় দোকান ভাঙচুর শুরু হয়, কিছু এলাকায় আগুন লাগানোর ঘটনা ঘটে। মানুষ ভয় পেতে শুরু করে। এরপর দুপুরের দিকে পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করে, কারণ শহরের অনেক জায়গায় তখন পুলিশ খুব কম ছিল। অনেক জায়গায় পরিস্থিতি থামানোর মতো কেউ ছিল না। দুপুর গড়াতেই খবর আসতে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। বিভিন্ন এলাকায় মানুষ আহত হচ্ছে, কিছু এলাকায় মানুষ মারা যাচ্ছে। আর কয়েক ঘন্টার মধ্যেই কলকাতার অনেক জায়গা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই সময় শহরের প্রশাসনের উপর চাপ অনেক বেড়ে যায়। এই সময় আরেকটি বিতর্কিত ঘটনা সামনে আসে। 16ই আগস্টের দিন হুসেন শাহিদ সোহরাওয়ার্দী কলকাতার পুলিশ কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন। একজন মুখ্যমন্ত্রীর সেখানে থাকা সেই সময়ে অনেক প্রশ্ন তৈরি করেছিল।
কেউ বলেন তিনি পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিলেন, আবার কেউ বলেন পুলিশ দেরিতে আসার কারণ পুলিশও এর সঙ্গে জড়িত থাকতে পারে। কিন্তু তখন কলকাতার রাস্তায় যারা ছিল তাদের কাছে এসব বিতর্কের কোনো গুরুত্ব ছিল না, কারণ তখন তাদের সামনে ছিল শুধু একটাই প্রশ্ন: কিভাবে বাঁচবে। 16ই আগস্ট বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। শহরের বিভিন্ন জায়গা থেকে একের পর এক খবর আসতে থাকে। কোথাও দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে, কোথাও পুরো বাজার ভেঙে ফেলা হচ্ছে, কোথাও রাস্তার মাঝখানে মানুষকে আক্রমণ করা হচ্ছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যায় যে এটা আর কোনো সাধারণ সংঘর্ষ নয়, এটা এক ভয়ঙ্কর দাঙ্গায় পরিণত হয়েছে। সবচেয়ে বড় সমস্যা ছিল, অনেক জায়গায় তখনও পর্যাপ্ত পুলিশ পৌঁছতে পারেনি। অনেক মানুষ নিজেদের পরিবারকে নিয়ে ঘরের ভিতরে লুকিয়ে পড়ে। অনেক এলাকায় মানুষ দল বেঁধে থাকতে শুরু করে। কিন্তু ততক্ষণে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রাত নামার সাথে সাথে কলকাতার আকাশ ধোঁয়ায় ঢেকে যেতে শুরু করে। অনেক জায়গায় বিদ্যুৎ ছিল না। অন্ধকার নামতেই দাঙ্গা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ তখন বোঝা যাচ্ছিল না কোথায় কি ঘটছে। পরের দিন 17ই আগস্ট সকাল। অনেকেই ভেবেছিল পরিস্থিতি হয়তো এবার শান্ত হবে, কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা ঘটে, কারণ আগের দিনের উত্তেজনা এবার প্রতিশোধে বদলে যেতে শুরু করে। শহরের বিভিন্ন এলাকায় নতুন করে সংঘর্ষ শুরু হয়। এই সময় কলকাতার অনেক রাস্তা সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়, যানচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, পুরো শহর ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এই সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। অনেক পরিবার নিজেদের সদস্যদের হারিয়ে ফেলে, অনেক মানুষ রাতারাতি গৃহহীন হয়ে পড়ে। অবশেষে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ব্রিটিশ প্রশাসন সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত নেয়। কিছু এলাকায় কারফিউ জারি করা হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ মাত্র 2 দিনের মধ্যেই কলকাতার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। 16ই আগস্ট থেকে 19শে আগস্ট, এই 4 দিনের মধ্যে কলকাতার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়গুলোর একটি তৈরি হয়ে যায়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী হাজার হাজার মানুষ এই দাঙ্গায় প্রাণ হারায়, আর কয়েক লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। এই ঘটনার খবর খুব দ্রুত সারা ভারতে ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন জায়গায় আতঙ্ক তৈরি হয়। মানুষ বুঝতে শুরু করে যে ভারতের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। এই খবর পৌঁছে যায় মহাত্মা গান্ধীর কাছেও। তিনি এই ঘটনার জন্য খুব দুশ্চিন্তায় পড়ে যান, কারণ তিনি সব সময় চেয়েছিলেন ভারত স্বাধীন হোক, কিন্তু মানুষ যেন একসাথে থাকে। কলকাতার এই দাঙ্গার পর তিনি সিদ্ধান্ত নেন নিজে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এই পরিস্থিতি মানুষের মধ্যে ভয় আর অবিশ্বাস তৈরি করছে। কিন্তু কলকাতার ঘটনা এখানেই শেষ হয়নি। এই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ব বাংলার একটি জেলায় শুরু হয় আরও ভয়ঙ্কর বড় দাঙ্গা। এই জেলার নাম নোয়াখালী। এই ঘটনাকে ইতিহাসে বলা হয় নোয়াখালী রায়াটস। এই দাঙ্গার খবর সারা দেশে আতঙ্ক ছড়িয়ে দেয়, কারণ মানুষ বুঝতে শুরু করেছিল যে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই সময় মহাত্মা গান্ধী নিজে নোয়াখালীতে যান। তিনি গ্রামে গ্রামে হেঁটে মানুষের সঙ্গে কথা বলেন, মানুষকে শান্ত থাকার অনুরোধ করেন। তিনি চেষ্টা করেছিলেন যে মানুষ যেন আবার একে অপরের উপর বিশ্বাস রাখতে পারে। কিন্তু ততদিনে ভারতের রাজনৈতিক পরিস্থিতি অনেক দূর এগিয়ে গিয়েছিল, কারণ কলকাতার দাঙ্গা একটা বিষয় পরিষ্কার করে দিয়েছিল: হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস খুব দ্রুত বাড়ছে। এই ঘটনার পর থেকেই দেশ ভাগের সম্ভাবনা আরও শক্তিশালী হয়ে ওঠে। এখনও প্রশ্ন রয়ে গেছে, ডাইরেক্ট অ্যাকশন ডে কি শুধু একটা দাঙ্গা ছিল, নাকি এটা ছিল দেশ ভাগের শুরু? কারণ কলকাতার ঘটনার ঠিক পরেই শুরু হয় নোয়াখালী দাঙ্গা, যেখানে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। পার্ট 2তে আমরা নোয়াখালী দাঙ্গার ব্যাপারে জানব। পার্ট 2 দেখার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন ফাঁকা পাতা চ্যানেলকে।